অবশেষে সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে দুদকের যে মামলা সেই মামলাতেও জামিন দেয়া হয়েছে। এটা একটা ভালো খবর এবং এই খবরটা তৈরি হতে পেরেছে এই জন্য বর্তমান সরকারকে একটা ধন্যবাদ দেয়া উচিত, ধন্যবাদ প্রাপ্য তারা। প্রফেসর ইউনূস সরকারের মেটিকুলাস ডিজাইনে আনিস আলমগীরকে যেভাবে কারাবন্দি করে রাখা হয়েছিল বিনা অপরাধে, সেই ব্যাপারটা বর্তমান সরকার বুঝেছে। আদালতের উপরে প্রফেসর ইউনূস যেভাবে হস্তক্ষেপ করে, নগ্ন হস্তক্ষেপ করে এই ব্যাপারগুলো করেছিল, সেটা বর্তমান সরকার করেনি, আদালতকে স্বাধীনভাবে চলতে দিয়েছে, যে কারণে আনিস আলমগীরের এই জামিনটা, দ্বিতীয় মামলাতেও জামিনটা সম্ভব হয়েছে। এখন আনিস আলমগীরের মুক্তি পেতে আর কোনো সমস্যা থাকার কথা নয়। হয়তো আজকালের মধ্যেই তার মুক্তি আমরা দেখতে পাবো, তিনি আবারও মুক্ত হয়ে কথা বলবেন। কিন্তু যখন আনিস আলমগীরকে জামিন দেয়া হলো, আমরা বিস্তারিত আলাপ তো করবই, জামিন যখন দেয়া হলো তখন আমরা দেখলাম একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে গ্রেপ্তার করা হলো, জামাল উদ্দিন, তাকে গ্রেপ্তার করা হলো। কেন তাকে গ্রেপ্তার করা হলো সেটাও একটু বোঝার চেষ্টা করব। আনিস আলমগীরের মুক্তি নিয়ে কথা বলবো এবং তার কি মামলা ছিল, তার বিরুদ্ধে কোন মামলা মেটিকুলাস ডিজাইনে প্রফেসর ইউনূস সাজিয়েছিলেন, সেগুলো একটু জেনে দেখব এই ভিডিওতে। এবং আনিস আলমগীর মুক্ত হয়ে নিশ্চয়ই আরও অনেক তথ্য জানাতে পারবেন আমাদের, সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম অবশেষে আনিস আলমগীরের দ্বিতীয় যে মামলা সেই মামলাতেও জামিন হলো। জামিন যখন হলো তখন আমরা প্রত্যাশা করতেই পারি আজকালের মধ্যেই তিনি মুক্ত হবেন, যদি না মানে সরকার আবার ইউনূস সরকারের মতো করে ওই মেটিকুলাস ডিজাইনের পথ অবলম্বন করে উচ্চ আদালতে এটা নিয়ে আপিল করতে না যায়। আশা করি সেটা করবে না, কারণ এই সরকার এই ধরনের কর্মকাণ্ড যে করবে না সেটা মোটামুটি আমরা বিশ্বাস করতেই পারি তাদের বিভিন্ন কার্যক্রমে। কি বলছে গণমাধ্যম? গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন। 21 টেলিভিশন বলছে, দুর্নীতির মামলায় জামিন পেলেন আনিস আলমগীর, মুক্তিতে বাধা নেই। দুর্নীতি দমন কমিশনের করা মামলায় জামিন পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। এ নিয়ে তার বিরুদ্ধে থাকা দুটি মামলাতেই জামিন পেলেন তিনি। সেক্ষেত্রে তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী মোহাম্মদ তাইবুর রহমান তুহিন। আজকে শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ তার জামিন মঞ্জুর করেন। অথচ এই জজ আদালতে এর আগে অনেকবার জামিন চেয়েও জামিন পাননি আনিস আলমগীর, এবং সেই জামিনটা পাননি প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইনে। প্রফেসর ইউনূসের অন্যতম, মানে সকল অপকর্মের অন্যতম যিনি মূল হোতা, প্রধান যিনি অস্ত্র, আসিফ নজরুল, পৃথিবী বিখ্যাত আইনজ্ঞ, সেই আসিফ নজরুল একেবারে পরিষ্কার আদালতে হস্তক্ষেপ করেছেন এবং আদালতকে তার হাতের মুঠোয় রাখার চেষ্টা করেছিলেন, যে ব্যাপারগুলো ওপেন সিক্রেট ছিল। সেখান থেকে আদালত মুক্ত হতে পেরেছে, আদালত স্বাধীন হতে পেরেছে, তাই এখন একই আদালত স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারছেন। গত 15 জানুয়ারি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, মানি লন্ডারিংয়ের অভিযোগে আনিস আলমগীরকে মামলা দায়ের করে দুদক। পরে 25 জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন জানান। আবেদনের পরিপ্রেক্ষিতে 28 জানুয়ারি এই মামলায় আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়। মামলার অভিযোগে, মেটিকুলাস যে অভিযোগ, সেই অভিযোগে বলা হয়েছে আনিস আলমগীরের নামে 25 লাখ টাকা মূল্যের স্থাবর সম্পদ, 3,84,68,779 টাকা মূল্যের, 89 টাকা মূল্যের অস্থাবর সম্পদ সহ মোট 4,69,68,789 টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। একজন বরেণ্য সাংবাদিক, যিনি আজীবন সাংবাদিকতা করছেন এবং বড় বড় গণমাধ্যমে সাংবাদিকতা করেছেন, তাকে আমরা RTV-র মতো টেলিভিশন চ্যানেলে হেড অফ নিউজ হিসেবে কাজ করতে দেখেছি। তার সারা জীবনের সঞ্চয়
যদি 4 কোটি টাকা হয় সেটা কিভাবে অবৈধ হয়, মানে এই টাকাটা উপার্জন করার তার অ্যাবিলিটি নেই, যিনি দেশে বিদেশে নানাভাবে সাংবাদিকতার জন্য ছুটে বেরিয়েছেন, কাজ করেছেন, তাকে নিয়ে এই হাস্যকর কাজগুলো করেছিল প্রফেসর ইউনূস। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে 15 ডিসেম্বর 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছিল এই আদালতই, একই আদালত, যে আদালত এখন মুক্তভাবে মুক্ত পরিবেশে আনিস আলমগীরকে জামিন দিতে পারছে, সেই আদালতই সরকারের নির্দেশে, সরকারের প্রভাবে এই কাজগুলো করেছিল আমরা জানি। যদিও আদালত নিয়ে কথা বলা উচিত নয়, কথা বলার স্কোপ নেই, কিন্তু আদালত নিয়ে আমরা কথা বলতে চাই না। আদালতকে যেভাবে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন প্রফেসর ইউনূস এবং তার সবথেকে বড় অস্ত্র আসিফ নজরুল, যিনি পৃথিবীতে মনে করেন, মানে পৃথিবীতে 2 জন মানুষ সব থেকে বেশি আইন এবং সংবিধান বোঝেন, এবং প্রফেসর ইউনূস মনে করেন এই 2 জন যা করবে সেটাই পৃথিবীর একমাত্র সংবিধান, সেটা হচ্ছে এক আসিফ নজরুল, আর একটা হচ্ছে মেটিকুলাস ডিজাইনে বিদেশি নাগরিক যাকে নিয়ে এসেছিলেন অধ্যাপক আলী রিয়াজ। এই 2 জন, আলী রিয়াজ নিজে আইনের ছাত্র না হয়ে, সংবিধানের ছাত্র না হয়ে তিনি বাংলাদেশের সংবিধান কাটাছেঁড়া করেছেন, যা ইচ্ছা তাই জুলাই সনদে লিখে দিয়েছেন, এবং সংসদকে বাধ্য করার আদেশ পর্যন্ত সেই জুলাই সনদে রয়েছে, যে সংসদকে কখনো বাধ্য করা যায় না। সেরকম ব্যাপারগুলো যখন দেখছি তখন আনিস আলমগীরের বিরুদ্ধে যে কাজগুলো হয়েছিল সেগুলো তো ওপেন সিক্রেট ছিল। আনিস আলমগীরের অপরাধ ছিল প্রফেসর ইউনূসের সমালোচনা করেছেন। আনিস আলমগীরের অপরাধ ছিল তিনি প্রফেসর ইউনূসকে সাবধান করেছিলেন যে আজকে যারা আওয়ামী লীগের বাড়িঘর, বঙ্গবন্ধুর 32 নম্বরের বাড়ি, গণভবন ভাঙা, এই কাজগুলো আজকে আপনি যাদেরকে দিয়ে করাচ্ছেন, কালকে যদি দৃশ্যপট পরিবর্তন হয় এবং দৃশ্যপট পরিবর্তন হয়ে যারা আসবে তারা কি আপনার বাড়ির ঠিকানা জানে না? এই কথা বলা আনিস আলমগীরের অপরাধ হয়েছিল। মানে আমি একাধিকবার এটা নিয়ে কথা বলেছি, হয়তো আনিস আলমগীর এভাবে মানে কড়া ভাষায়, রুক্ষ ভাষায় না বললেও পারতেন, কিন্তু তিনি তো মানে তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি প্রফেসর ইউনূসের বাড়ি ভাঙতে চেয়েছেন, মানে তিনি আওয়ামী লীগকে পুনর্বাসন করে তাদেরকে উস্কানি দিয়েছেন যে তার বাড়ি গিয়ে ভাঙো, কিন্তু তার কথায় সেটা ছিল না। যদিও তিনি ওই উদাহরণটা না দিলেও হয়তো পারতেন, সেটা ভিন্ন কথা, কিন্তু যেভাবে তাকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করা হলো মেটিকুলাস ডিজাইনে, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না। আনিস আলমগীর মুক্ত হয়ে হয়তো আরও অনেক না বলা কথা বলতে পারবেন, যেগুলো আমরা হয়তো জানিইনি, কল্পনাই করিনি, সেগুলো আমরা জানতে পারবো। কিন্তু আনিস আলমগীরকে যখন মুক্তি দেওয়া হলো তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে আজকে সকালে। তার অপরাধ হচ্ছে বঙ্গবন্ধু পদযাত্রা, এরকম একটা কর্মসূচি তিনি নিয়েছিলেন। জাতীয় স্টেডিয়ামের ওই গুলিস্তানের ওই জায়গা থেকে বঙ্গবন্ধু পদযাত্রা শুরু করবেন, এরকম একটা উদ্যোগ নিয়েছিলেন। সেই উদ্যোগের কারণে সকালে এই পদযাত্রা শুরুর আগেই তাকে পুলিশ গ্রেপ্তার করে। এখানে একটা যুক্তি থাকতে পারে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, নিষেধাজ্ঞা রয়েছে, সেই ক্ষেত্রে আওয়ামী লীগের কোনো কার্যক্রম কেন চলবে, কেন করবেন, এরকম একটা যুক্তি থাকতে পারে। কিন্তু পাল্টা যুক্তি যেটা দেয়া হচ্ছে সেটা হচ্ছে যে এটা আওয়ামী লীগের কোনো কর্মসূচি ছিল না, বঙ্গবন্ধুর অনুসারীরা বঙ্গবন্ধু পদযাত্রা নামে একটা হাঁটার মানে কর্মসূচি দিয়েছিল, যেটার বিরুদ্ধে সরকার অ্যাকশান নিল। এখন সরকারই ভালো বুঝবে এই অ্যাকশানটা নেয়া ঠিক হলো নাকি ভুল মেসেজ গেল। যদি এরকম একটা কার্যক্রমের পরিপ্রেক্ষিতে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়, বিতর্কের মধ্যে পড়তে হয়, তাহলে আমার মনে হয় যে সরকার এবং সরকারের পুলিশ বাহিনীর এই ব্যাপারে সচেতন থাকা উচিত যে কোনটা আওয়ামী লীগের কার্যক্রম, কোনটা আওয়ামী লীগের দলীয় কার্যক্রম, আর কোনটা সাধারণ মানুষের কার্যক্রম। যদি সাধারণ মানুষ বঙ্গবন্ধুকে অন করে বঙ্গবন্ধুর নামে কোনো কর্মসূচি পালন করতে চায়, সেটা কিভাবে আওয়ামী লীগের কর্মসূচি হতে পারে সেই প্রশ্নও উঠেছে। যদিও সেই প্রশ্ন ওঠার নতুন করে কোনো স্কোপ নেই। আমরা 7ই মার্চের ভাষণ প্রচারের জন্য দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেত্রী ইমি সহ 3 জনকে কারাগারে পাঠানো এবং তাদেরকে জামিন না দেওয়ার ব্যাপারগুলো। দর্শক,
আপনার কাছে কি মনে হয় প্রফেসর ইউনূস আমলের মেটিকুলাস ডিজাইন থেকে সরকার কি পরিপূর্ণভাবে বেরিয়ে আসতে পেরেছে, নাকি বেরিয়ে আসতে তারা আরও অনেকখানি সময় নিতে চাইছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।